শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা এবং স্বামীজির শ্রীপাদের পদ্মে আমার ভক্তিপূর্ণ আভূমি প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট বরং পূজ্যপাদ তৈরি মহারাজ আছেন, মহারাজদের আমার ঘনিষ্ঠ প্রণাম এবং এই মঠের অন্যান্য সন্ন্যাসীবৃন্দ আছেন, সকলকে আমার শ্রদ্ধ প্রণাম। মঞ্চে আমাদের বিশেষ অতিথি শ্রদ্ধেয় অমিয়বাবু এবং অন্যান্য আজকের এই মহতী সভায় উপস্থিত গুণীজন, মাতৃমণ্ডলী, এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষকগণ যারা আছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা দীর্ঘক্ষণ ধরে তোমরা ধৈর্যে পরীক্ষা দিচ্ছ, সুন্দরভাবে তোমরা অংশগ্রহণ করছো, তোমরা শুনছো, উপলব্ধি করছো, তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বিষয়টি আমাদের খুব ভাববার যে আমরা এখন স্বাধীনতার 75 বর্ষ শেষ হয়ে গেল, আমাদের স্বাধীনতার প্রাপ্তি করতে কি 75 বছর। তো এই 75 বছরে ঠিক আমরা দেখছি যে আমরা কোন জায়গায় পৌঁছেছি, ভারতবর্ষ কোথায় দাঁড়িয়ে আছে। আর আগামী 25 বছর পরে যখন আমরা 100 বর্ষ পালন করবো স্বাধীনতা, তখন হয়তো আমরা অনেকেই থাকবো না, কিন্তু নতুন প্রজন্ম যারা আগামী 25 বছরে তৈরি হবে, সেই 100 বর্ষ যখন হবে স্বাধীনতা, তখন আমরা ভারতবর্ষকে কিরকম দেখতে চাই। এখন এই দেখতে চাওয়া, এটা দেখতে চাইলেই তো হবে না, আমাদের দেখার জন্য দরকার হচ্ছে একটা অবলম্বন। আমরা কাকে আদর্শ করে ভারতবর্ষকে গড়ছি এখন আমরা ঠিক জানি না। যে আজকে চারিদিকে আমরা দেখি সারা ভারতবর্ষ জুড়েই স্বামীজির নামে প্রচুর সেন্টার আছে, নানা রকমের সেন্টার আছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিজ্ঞান গবেষণা কেন্দ্র, অনেক কিছু স্বামীজির নামে আছে। শ্রী মায়ের নামে তো অনেক বেশি প্রতিষ্ঠান আছে, ঠাকুরের নামে অনেক প্রতিষ্ঠান আছে। কিন্তু প্রকৃতপক্ষে এই স্বাধীন দেশে আমরা স্বামীজির আদর্শকে কতটা আমাদের রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করেছি, আর আমরা সেই রাষ্ট্রীয় জীবনে যদি গ্রহণ করে থাকি, সেটা ছত্রছায়ায় আমরা যারা আছি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কতটা স্বামীজির আদর্শকে গ্রহণ করেছি। আমি খুব বেশি কিছু ভেবে আসেনি বলার জন্য, তোমাদের বক্তব্যগুলো খুব মন দিয়ে শুনেছি। যারা যারা এখানে বক্তব্য রেখেছে এবং প্রবন্ধ পাঠ করেছে, আমি জানি এর আগেও তোমাদের সঙ্গে অনেকবার মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী পরমানন্দজি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, শিশিরদা এই সুযোগ করে দিয়েছেন। তোমরা একটা ধারাবাহিক চর্চার মধ্যে আছো, বিশেষ করে বিবেকানন্দ স্টাডি সেন্টার শিশিরদা যেটাকে পরিচালনা করেন। তার মধ্যে তোমাদের যারা বক্তব্য রেখেছ, স্বামীজির চোখে ভারত ছবিনি খুব সুন্দরভাবে পড়ে গেছে। সাথী বন্যা তার প্রবন্ধ পাঠ করেছে, পরে বিদ্যাকুণ্ড এই শিক্ষার প্রসারে স্বামীজি কীভাবে স্বামীজি চাইছিলেন শিক্ষার প্রসার। সবশেষে সঙ্গী দাস সেও তার প্রবন্ধটা পাঠ করলো। এইগুলোর মধ্যে থেকে কিন্তু অনেক উপাদান আমরা পেয়ে গেছি পড়ার জন্য। আমার এই মুহূর্তে মনে পড়লো, যখন এই বারবার কথা হচ্ছিল শিক্ষার প্রসার, আমার তখন হঠাৎ এইখানে বসে মনে পড়লো বিদ্যাসাগরের কথা। আচ্ছা, আমরা তো সবাই বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়ে বড় হয়েছি, কি পড়েছি তো বিদ্যাসাগরের বর্ণ পরিচয় সবাই পড়েছি না? প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়েছি আমরা। একটা বাস্তব কথা বলি, সেটা গল্পের আকারে, যে একজন পণ্ডিত মশাই রাজার বাড়িতে রাজার ছেলে মেয়েদের শিক্ষার জন্য তিনি দায়িত্বে আছেন, তাদের শেখাচ্ছেন। তো 3-4 জন ছাত্র আছে পণ্ডিত মশাই কতগুলো জিনিস শেখাচ্ছেন, তার মধ্যে সবাই নীতি বাক্য। একজন এখানে বলছিল শেষে সঙ্গীত ওই নীতি বাক্যের কথা বলতেই মনে পড়ে গেল। সদা সত্য কথা বলবে, তুমি বলছিলে সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না, ইত্যাদি ইত্যাদি পণ্ডিত মশাই শিখিয়েছেন।
কিছু শিখিয়েছেন। তার মধ্যে কখনো ধৈর্য হারাবে না, সর্বদা ধীর স্থির হয়ে শান্ত হয়ে থাকবে, এইগুলো সব শেখানো হয়েছে। এখন পণ্ডিত মশাই একদিন পড়া জিজ্ঞাসা করছেন, বলো তোমরা কেমন ভাবে তৈরি করেছো। তো 4 জন ছাত্রের মধ্যে 3 জন তারা গড়গড় করে সব বলে দিল যে হ্যাঁ সদা যা যা শিখিয়েছেন, সদা সত্য কথা বলবে, কদাচ মিথ্যে কথা বলবে না, কখনো ধৈর্য হারাবে না, কখনো সবসময় শান্ত থাকবে, ইত্যাদি ইত্যাদি। তো পণ্ডিত মশাই তার সেই ছাত্রদের খুবই প্রশংসা করলেন যে বাহ খুব সুন্দর হয়েছে। আর এবার চতুর্থ ছাত্রকে যখন বলছেন যে বলো তুমি কি করেছো, সেই ছাত্রটি মাত্র একটি বাক্য বলার পরে বাকিটা আর বলছে না, থেমে গেল। সদা সত্য কথা বলিবে, এইটা আমার হয়েছে স্যার, বাকিগুলো আমার হয়নি। কেন হয়নি? এই তো সামান্য কটা জিনিস হয়নি কেন? তখন পণ্ডিত মশাই প্রচন্ড রেগে গেলেন, তার কোনো উত্তর নেই, নিরুত্তর ছেলেটি। তাকে পণ্ডিত মশাই তার ধৈর্য হারিয়ে মেজাজ গরম হয়ে গেল এবং ছাত্রটিকে প্রচন্ড মারধর শুরু করলেন, প্রচন্ড মারতে শুরু করলেন। কিন্তু তার মারের পরেও, এত মারা সত্ত্বেও তিনি অদ্ভুতভাবে লক্ষ্য করলেন যে ছাত্রটির মধ্যে কোনো চঞ্চলতা নেই, ছাত্রটির মধ্যে ধৈর্য হারানোর মতো কোনো প্রবণতা নেই, সে নীরবে শান্ত হয়ে মার খেয়ে যাচ্ছে। এইটা হঠাৎ পণ্ডিত মশাইয়ের মাথায় ফেলে গেল যে আরে আমি কাকে মারছি, আগামী দিনে যে রাজা হবে, এই সিংহাসনে বসবে, এ তো রাজার পুত্র, যে আগামী দিনে তো রাজ্য শাসন করবে, আমি একে মারছি, এটা ঠিক হচ্ছে না। তখন তিনি একটু শান্ত হয়ে স্থির হয়ে আবার জিজ্ঞেস করলেন, তুমি বলো তোমার কি অসুবিধা, তুমি কেন এটা তৈরি করতে পারোনি? তখন সেই চতুর্থ ছাত্রটি উত্তর দিল যে পণ্ডিত মশাই, আমি মানে এখনো এই যে সদা সত্য কথা বলবে, এটি আমি একটু ভুল বললাম, এই ধৈর্য ধরবে, ধৈর্য হারাবে না, সর্বদা শান্ত থাকবে, এইটি আমার হয়েছে, কিন্তু সদা সত্য কথা বলবে এটি হয়নি। তখন কেন হয়নি? ওই পণ্ডিত মশাইকে ছাত্রটি বুঝিয়ে দিল যে আমি আসলে এইটা এই যে জীবনে প্রয়োগ করা, যেটা আমি শিখেছি মুখস্থ আমার হয়ে গেছে, কিন্তু আমি এই যে ধৈর্য ধরে, দেখো পণ্ডিত মশাইয়ের চোখ খুলে গেল যে এতক্ষণ ধরে ওকে আমি মারলাম, ও ধৈর্য ধরে শান্ত হয়ে আছে, ওর কোনো বিকার নেই, ও নীরবে মার খেয়ে যাচ্ছে। অর্থাৎ ওই বাক্যটি, নীতি বাক্যটি তার নিজের জীবনে সে প্রয়োগ করতে পেরেছে। পণ্ডিত মশাইয়ের চোখে জল এসে গেল যে আমিও তো পড়েছি, আমি তো ছেলেবেলায় এগুলো পড়েছি এবং এখনো পড়াচ্ছি, আমি পণ্ডিত মশাই, কই আমার তো ধৈর্য নেই, আমার মধ্যে তো শান্ত ভাব নেই, আমি তো উত্তেজিত হয়ে গেলাম, আমি তো ধৈর্য হারিয়ে ফেললাম। আর ওই ছাত্রটি সে ধৈর্য অর্জন করেছে, সে শান্ত স্বভাব দিয়ে পড়াশোনা শিখছে, অর্থাৎ নিজের জীবনে প্রয়োগ করছে। বিদ্যাসাগর মশাইয়ের কথা কেন মনে পড়ে গেল? এখনকার যা পরিবেশ, যা পরিস্থিতি আমরা দেখছি প্রতিনিয়ত, দেখো বিদ্যাসাগরের কর্ণ পরিচয় আমরা সবাই সেই ভুবনের মাসির গল্পটা জানি, সবাই পড়েছি ভুবনের মাসির গল্প। হ্যাঁ, কি গল্প ছিল ভুবনের মাসির? যে ভুবন স্কুলে যখন যেত, ওই ছাত্র জীবন থেকেই একটু একটু করে চুরি করা শিখলো। কখনো কারো ব্যাগ থেকে পেন্সিল নিয়ে চলে আসতো, কখনো কারো ব্যাগ থেকে একটা বই নিয়ে চলে আসতো, কারো জমি থেকে, রাস্তায় স্কুল থেকে আসার পথে কারো জমি থেকে দুটো ফসল তুলে নিয়ে চলে আসতো, বেগুন তুলে নিয়ে চলে আসতো। যখন আসতো বাড়িতে, কখনোই ভুবনের মাসি তাকে কখনো শেখায়নি, তাকে কখনো বলেনি যে ভুবন তুমি এটা কোথায় থেকে পেলে, তুমি কি এটা চুরি করেছো, যদি চুরি করে থাকো এটা অন্যায়, চুরি করা মহাপাপ, তুমি চুরি করো না। এই শিক্ষাটা কখনো ভুবনের মাসি ভুবনকে দেয়নি। এবং ভুবন দেখলো যে বরং মাসি এই চুরি করে আনলে পরে মাসি একটু আনন্দিত পায় এবং সেটাকে বরং মাসি একটু প্রেরণাই দেয়। ফলে সেই মাসির প্রেরণায় এবং মাসির প্রশ্রয়ে ভুবন আস্তে আস্তে একটা সময় পাকা চোর তৈরি হয়ে গেল, পাকা ডাকাত তৈরি হয়ে গেল। তারপর একদিন সেই ডাকাতির দায়ে ধরা পড়লো, আর ধরা পড়ার পরে ভুবনের ফাঁসির অর্ডার হলো। তখন ফাঁসির মঞ্চে দাঁড় করানোর আগে ভুবনকে জিজ্ঞাসা করা হলো যে তোমার শেষ ইচ্ছা কি আছে, তুমি কি চাইছো? তখন ভুবন বলেছিল একবার শুধু আমার মাসিকে আমার কাছে ডেকে দাও, আমি আমার মাসির সঙ্গে একটু কথা বলতে চাই। ভুবনের মাসি যখন সেই মাসির মঞ্চের কাছে এগিয়ে গেল, ভুবন কি বলবো, আস্তে আস্তে মাসিকে কাছে নিয়ে কানে কানে কথা বলার জন্যে মাসিকে সামনে মুখে কানের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো যে মাসি, আজকে আমি যে ডাকাত হয়েছি, আমি যে ফাঁসির মঞ্চে যাচ্ছি, এর জন্য সম্পূর্ণভাবে তুমি দায়ী, কারণ তুমি আমাকে কখনো বারণ করোনি, তুমি আমাকে কখনো শেখাওনি যে চুরি করাটা মহাপাপ, চুরি করাটা অন্যায়। বলে ভুবন তখন জোরে দাঁত দিয়ে তার মাসির কানটি কেটে নিয়েছিল। দেখো আমরা সবাই কিন্তু পড়েছি,
আমরা সবাই পড়ছি, কিন্তু আজকের দিনে আমাদের সততা কোথায়? যে পেন দিয়ে আমি আইএএস হচ্ছি, যে পেন দিয়ে আমি আইপিএস হচ্ছি লিখে, আজকে আমি সেই পেন দিয়েই পরে কোটি কোটি টাকা আত্মসাৎ করছি, চুরি করছি। অর্থাৎ আমাদের নীতি নৈতিকতা সামগ্রিকভাবে অধঃপতন ঘটেছে। মাঝখানে কিন্তু দেখো স্বামীজি আমাদের মধ্যে নেই। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরে স্বামীজি আমাদের কোথাও নেই। আছে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের ইতিহাসে আছে? নেই। ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ইতিহাসে এমন এমন জিনিস পড়ানো হয় যেগুলো লজ্জা আমাদের পক্ষে। ইতিহাসে কোথাও স্বামীজি নেই। আমাদের স্বামীজিকে কোথাও পাঠ্যপুস্তকের মধ্যে রাখা হয়নি। কেন রাখা হয়নি? স্বামীজিকে আসলে আমরা সবাই ভয় পাই। আমরা প্রত্যেকে ভয় পাই। আমরা আমাদের রাষ্ট্রনেতারা যারা দেশ পরিচালনা করে, আমরা যারা শিক্ষকতা করি, আমরা প্রত্যেকে স্বামীজিকে ভয় পাই। কেন ভয় পাই? যারা আমরা স্বামীজিকে একটু একটু জেনেছি, স্বামীজি ভীষণ কঠিন। যে কি কঠিন? স্বামীজি কিন্তু ওই ভ্রমণের মাসির মতো আমাদের নিরুত্তর থাকতে বলেননি। স্বামীজি বলেছেন, তুমি বলে গেলে একটু আগে কথার মধ্যে, স্বামীজি শিক্ষার কথা বলতে গিয়ে সঙ্গী বললে যে বি অ্যান্ড মেক। স্বামীজি আমাদের সবসময় বলছেন যে তুমি নিজে তৈরি হও আর তারপর তুমি অপরকে তৈরি করো। স্বামীজি প্র্যাকটিক্যালের কথা বলছে, প্র্যাকটিক্যাল সব জিনিসটা। এই যে স্বামীজিকে আমরা ভয় পাই এই কারণে, তার আগে বিদ্যা বলে গেছে যে আমাদের কারো আগে বোধহয় সোহিনী বলে গেছে যে ত্যাগ ও সেবা এই দুটোই হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় আদর্শ। কারণ এই ত্যাগ ও সেবা এইটা আসলে স্বামীজিকে আমরা ভয় পাই কেন না? স্বামীজির সমস্ত শিক্ষার মধ্যে, স্বামীজির সমস্ত কাজের মধ্যে, স্বামীজি যে প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে গেলেন, 125 বছর যার বয়স, সেই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল কিন্তু ওই জগতের কল্যাণের জন্য, শুধু নিজের মুক্তির জন্য নয়, জগতের কল্যাণের জন্য। আজও রামকৃষ্ণ মঠ মিশন মানুষের কল্যাণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সুতরাং স্বামীজিকে পড়লে, স্বামীজিকে সঙ্গে নিলে আমাদের মানুষের জন্য কাঁদতে হবে। মানুষের জন্য যদি কাঁদতে না পারি, মানুষের জন্য যদি চোখের জল আমাদের কাছে না আসে, ওই যে স্বামীজি বারবার বলছেন, স্বামীজি জানেন যে আমাদের সতর্ক করছেন, কারণ আমরা ভুলে যাই। স্বামীজি বারবার বলছেন ভুলিও না, ভুলিও না, ভুলিও না। ওই স্বদেশ মন্ত্রের মধ্যে স্বামীজি 6 বার বলেছেন, ওই মন্ত্রের মধ্যে ভুলিও না। আমরা ভুলে যাওয়াটা স্বামীজি জানতেন। সেই কারণে আমরা স্বামীজিকে বাদ দিয়ে আগামী ভারতবর্ষকে কি করে কল্পনা করব? কি ভারতবর্ষ আসবে যদি স্বামীজিকে আমরা আমাদের জীবনে গ্রহণ না করি? সারা ভারতবর্ষ জুড়ে যদি স্বামীজির আদর্শে আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারি, স্বামীজির যে আদর্শগুলো সেগুলো যদি আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে না পারি, শুধু স্বামীজিকে মুখস্থ করা নয়, স্বামীজিকে করে শুধু বক্তৃতা করা নয়, শুধু সেমিনার করা নয়, স্বামীজিকে নিয়ে আমাদের ছোট ছোট কাজে নামতে হবে। ছোট ছোট কাজ আমাদের ছাত্র জীবন থেকে সেই ছোট কাজগুলো হাতে করে আমাদের শিখতে হবে। স্বামীজির মূল কথাগুলো তোমরা বারবার বলে গেছো। মানুষের কথা বলেছেন, পিছিয়ে পড়া মানুষ, সমস্ত মানুষের কথা স্বামীজি বলছে যে মানুষের জন্য তোমাকে কাঁদতে হবে, মানুষের দুঃখে তোমাকে দুঃখী হতে হবে। এটা করতে গেলে তাহলে আমাদের আগামী যে ভারতবর্ষ, আগামী 25 বছর পরে আমরা 100 বছরে পৌঁছাবো, সেই ভারতবর্ষে আমরা যখন যাব, তখন আমরা কেমন ভারতবর্ষে চাই সেটা আজকেই ঠিক হয়ে যাবে যে আমরা কেমনভাবে আমাদের এই জাতীয় নীতি আমরা বদলাই কিনা। আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে, আমাদের চর্চার মধ্যে আমরা স্বামীজিকে আনছি কিনা। এটা যদি না আনি, আগামী 25 বছর পরে এই ভারতবর্ষের অবস্থা আরও তলানিতে পৌঁছে যাবে। এই মুহূর্তেই ভারতবর্ষের যা সম্পদ আছে, 65% যা সম্পদ বলতে এখানে শুধু মানব সম্পদটাকে বাদ দিয়ে বলছি। সম্পদ মানে এখানে যদি টাকা কড়ি ধরি, যদি আমরা এই যে পার্থিব সম্পদ, আমরা কয়লা ধরি, পেট্রোল ধরি, এগুলো যদি ধরি, সেই সম্পদ এই মুহূর্তে ভারতবর্ষের 65% সম্পদ মাত্র 10টি পরিবারের হাতে আছে। 10টি পরিবারের হাতে কুক্ষিগত হয়ে আছে। আর স্বামীজির কথা শুনলে তাহলে তো ওটা থাকবে না। একজন মানুষের এত সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হচ্ছে? কারণ ওই যে গরজটা প্রথমে জেগে আছে। এখানে আমাদের, আমি এই জায়গাটা থেকে বলতে শুরু করতে চাই, কয়েকটি পয়েন্ট শুধু আলোচনা করবো, পয়েন্ট ভিত্তিক। একটা হচ্ছে যে স্বামীজি বারবার বলেছেন যে আমাদের আধ্যাত্মিক শিক্ষা, আধ্যাত্মিক জ্ঞান, এটা ভীষণভাবে প্রয়োজন। জড়বাদ, শুধুমাত্র জড়বাদই হলে হবে না। স্বামীজি জড়বাদকে বাদ দেননি, স্বামীজি কিন্তু জড়বাদের বিরুদ্ধে বলেননি। স্বামীজি বলছেন, স্বামীজি যেমন জামশেদজি টাটাকেও ভারতবর্ষে শিল্প কারখানা করার জন্য উৎসাহিত করেছেন, তেমনি
স্বামীজি নিজে এই ভারতবর্ষের এই আধ্যাত্মিক শিক্ষার উপরে বেশি জোর দিয়েছেন। অর্থাৎ জড়বাদ এবং আধ্যাত্মিকতার মধ্যে আমাদের সমন্বয় ঘটাতে হবে। কেন সমন্বয় ঘটাতে হবে না, আমাদের প্রত্যেকটি মানুষকে স্বামীজি কিভাবে দেখছেন, আমাদের বেদান্ত যে শিক্ষা দিয়েছেন সেটিকে স্বামীজি বারবার মনে করে দিয়েছেন যে আমরা আসলে প্রত্যেকে অব্যক্ত ব্রহ্ম, আমরাই ব্রহ্ম। আমাদের সেই কথা শেখানো হচ্ছে, শিখতে হবে প্রথম থেকে। আমাদের সেই ব্রহ্মকে, আমাদের ভিতরের যে ব্রহ্মভাব দেবত্ব, সেই দেবত্বকে আমাদের বিকাশ ঘটাতে হবে। তাই স্বামীজি তার রচনার মধ্যে, তার লেখার মধ্যে দেখবে, বিশেষ করে আমি বলবো ছাত্রদের যে তোমরা অনেকেই করেছো, আজকে তোমরা যারা যারা বক্তৃতা করেছো স্বামীজির উপরে, তারা আমার মনে হলো তারা প্রত্যেকে ভারতীয় বিবেকানন্দ এই কর্ম থেকে আলমোড়া এই যে বক্তৃতামালা, সেটা থেকে তোমরা প্রত্যেকে করেছো। আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করবো সমস্ত ছাত্রছাত্রীদের যে তোমরা স্বামীজির ওই বইটি নিজেদের কাছে রাখো, ভারতীয় বিবেকানন্দ। এবং স্বামীজির প্রত্যেকটি বক্তব্য, বিভিন্ন জায়গায় স্বামীজি যে বক্তৃতা করেছেন সেই বক্তব্যগুলোকে তোমরা বারবার পড়ো এবং সেগুলোকে পড়ে বোঝার চেষ্টা করো। কারণ এটা মনে রেখো যে আমাদের বড় হতে গেলে, আমাদের নিজেদের চরিত্র গঠন করতে গেলে, আমাদের চরিত্রবান, আমাদের বিবেকবান হয়ে উঠতে গেলে সবসময় বড়োর কাছে যেতে হবে। আর সেই বড় স্বামীজির কাছে আমরা যেতে পারি, স্বামীজিকে আমরা কাছে যেতে পারি, কারণ স্বামীজির কোনো বিকল্প নেই। স্বামীজিকে আমরা পাবো স্বামীজির ওই লেখাগুলোর মধ্যে। সুতরাং সেখানে দেখবে স্বামীজি খুব পরিষ্কারভাবে বলছেন যে পাশ্চাত্য দেশে যেমন একটা ওই সাইলক, মানে টিরানি অফ দ্য সাইলক পাশ্চাত্য দেশে যেমন হয়েছিল, আর আমাদের দেশে তেমনি আধ্যাত্মিকতা নামে অত্যাচার। স্বামীজি সেই আধ্যাত্মিকতার কথা বলছেন না, সেই ধর্মের কথা বলছেন না। স্বামীজি বারবার বলছেন যে স্বামীজি আমাদের যে ভিতরে যে দেবত্ব আছে, সেই দেবত্বকে বিকশিত করা, সেই দেবত্বকে জাগরিত করা, সেটাই হচ্ছে আমাদের ধর্ম। এবং সেই ধর্মকে বাদ দিয়ে, ভারতবর্ষের এই ধর্মকে বাদ দিয়ে কখনো ভারতীয় সভ্যতা টিকে থাকতে পারবে না। স্বামীজি বলছেন যে আমাদের উপনিষদের মূল